দেখি পলিটির কি ছিল, দেখি পলিটির কি ছিল তোমাদের। হয়ে গেছিল তো, ভিটো হয়ে গেছিল, বাস রাষ্ট্রপতি শেষ। দেখি জিজ্ঞাসা করবো তাহলে আজকে, একটু জিজ্ঞাসা করি। সবগুলো একটু জিজ্ঞাসা, সবাই বন্ধ করে দাও, নোট সবাই বন্ধ করে দাও বাবা, নোট সবাই বন্ধ করে দাও। বন্ধ করে দিয়েছো নোট? নোট সবাই বন্ধ করে দিয়েছো তো? হ্যাঁ বলো, ভারতে বর্তমানে কত প্রকারের ন্যাশনাল ইমার্জেন্সি লাগানো যায়? হ্যাঁ, কোশ্চেন ভালো করে শোনো। ভারতে বর্তমানে কত প্রকারের ন্যাশনাল ইমার্জেন্সি লাগানো যায়? বর্তমানে 2 প্রকার আছে। কত আলোচনা আছে কত প্রকারের? 3 প্রকারের। লাগানো যায় কত প্রকারের? 2 প্রকারের। একটা বাদ হয়ে গেছে তো। আচ্ছা, 355, 355 বলে দিলাম না। ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে রয়েছে? 300। স্টেট ইমার্জেন্সি, তোকে কি বালিশ দরকার তোর? হ্যাঁ, বালিশ লাগবে। আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি 360। ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে সাথে সাথে কত নম্বর আর্টিকেল লাগু হয়? আমি যাবো, মোটকে দেবো, মোটকে দেবো আমি। এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার। কত নম্বর আর্টিকেল লাগু হয়ে যায় সাথে সাথে? 358। রাষ্ট্রপতি চাইলে কত নম্বর আর্টিকেল লাগু করতে পারে? তাহলে 359 রাষ্ট্রপতিকে পাওয়ার দেওয়া হয়েছে। তাহলে মৌলিক অধিকার, সমস্ত মৌলিক অধিকার বাদ দিতে পারে কত নম্বর? রাষ্ট্রপতি চাইলে, তাই তো। শুধুমাত্র 19 নম্বর আর্টিকেল বাদ হয় কত নম্বর আর্টিকেল দ্বারা? হ্যাঁ, 358। ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে প্রথমে কি লাগু হবে? 358। তাতে মৌলিক অধিকার তোমার কেটে, কোন মৌলিক অধিকার কেড়ে নেওয়া হবে? 19 নম্বর মৌলিক অধিকার কেড়ে নেওয়া হবে, তাই তো। কত নম্বর মৌলিক অধিকার কেড়ে নেওয়া হবে? 19 নম্বর মৌলিক অধিকার কেড়ে নেওয়া হবে। এরপরে বাকি যেগুলো রয়েছে সেগুলো রাষ্ট্রপতিকে পাওয়ার দেওয়া হয়েছে যে 359 নম্বর আর্টিকেল লাগিয়ে তুমি বাদ দিতে পারবে। কোনটা কোনটা থাকবে? কোনটা কোনটা থাকবে? স্টেট ইমার্জেন্সি লাগু হয় কত নম্বর আর্টিকেল দ্বারা? 356 দ্বারা। আচ্ছা, তোদের দাঁড়ায় এর কপিগুলোর একটা করে পাঠিয়ে দেবো, ফ্রন্ট পেজ পাঠিয়ে দেবো। কপিগুলোর ফ্রন্ট পেজ পাঠিয়ে দেবো। ফ্রন্ট পেজ রেডি করা আছে, আমার পাঠানো হয়নি। তোরা এগুলোকে এরকমভাবে রাখবি, এটা তোদের আজীবন মনে রাখবি, নোট রাখতে হবে। তুই পড়ে নিবি, তারপরে তোর ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে তাদেরকেও পড়াবি। এগুলো বোঝা গেছে তো? সবাই পড়বে এগুলো। এই একবার হয়ে যাবে না, আজীবন চলতে থাকবে। একে চ্যানেল ফাইলের মাধ্যমে বা কোনো কিছু খবরের মাধ্যমে বা হচ্ছে তোর আছে যে ওটা কি বলে স্পাইরাল, যা কিছু ইচ্ছা করে নিতে পারিস, ঠিক আছে। নোট কমপ্লিট পড়ে গেল তোদের, পলিটির নোট কমপ্লিট পড়ে গেছে। পলিটির পড়ে গেছে তো, এটার দরকার নেই, এটা প্রথম আছে। কমপ্লিট নোট পড়ে গেছে, পলিটির নোট করে নিবি। বোঝা গেছে তো? ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগু হলে, ফিনান্সিয়াল ইমার্জেন্সি যদি লাগু হয়, হ্যাঁ, তো অনুমোদন কোথা থেকে নেওয়া হয়? লোকসভার সাংসদরা অনুমোদন দেয়, তাই তো। লোকসভার সাংসদরা অনুমোদন দেয়। অনুমোদনে ভোট কত % ভোটের প্রয়োজন হয়? ধ্বনিমত। ধ্বনিমত মানে মৌখিকভাবে বললেই চলে যায়, তাই তো। ক্লিয়ার হয়েছে? এটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি, তাই তো। স্টেট ইমার্জেন্সির ক্ষেত্রে, ভোটের প্রয়োজন কত? ন্যাশনাল ইমার্জেন্সি অনুমোদন হওয়ার পরে ন্যাশনাল ইমার্জেন্সি কত মাস ধরে লাগানো হয়? 6 মাস। 6 মাস করে কত দিনের জন্য?
অনির্দিষ্টকালে। স্টেট ইমার্জেন্সি 6 মাস 6 মাস করে কত বছর? 6 মাস 6 মাস করে। ফিনান্সিয়াল ইমার্জেন্সি কোনো 6 মাস চলবে না, যা লাগু হবে। এটা বরঞ্চ তুলতে গেলে কি করতে হবে? সংসদকে ডাকতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? আগের দিন ভিটো পাওয়ার পড়ে দিয়েছিলাম, তাই তো? আগের দিন কি পড়ে দিয়েছিলাম? আগের দিন ভিটো পাওয়ার পড়ে দিয়েছিলাম। কতগুলো ভিটো পাওয়ার রয়েছে? ভিটো পাওয়ার কত নম্বর আর্টিকেলে রয়েছে? 111। কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। কতগুলো ভিটো পাওয়ার রয়েছে? কি কি? অ্যাবসোলিউট ভিটো আর সাসপেন্ডিভ ভিটো আর কোয়ালিফাইড ভিটো আর পকেট ভিটো। 4 প্রকারে পড়ে দিয়েছিলাম তো। হ্যাঁ, আমাদের দেশে কত প্রকার রয়েছে? 3 প্রকার। কোনটা নেই? কোয়ালিফাইড ভিটো নেই। বর্তমানে কতগুলো লাগু আছে আমাদের দেশে? 2টো। কি কি? আর পকেট। অ্যাবসোলিউট ভিটো কাকে বলে? রাষ্ট্রপতি কোনো বিল যদি ডিরেক্ট বন্ধ করে দেয় বা তার ক্ষমতা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যাবসোলিউট। সাসপেন্ডিভ ভিটো একবার পুনর্বিবেচনার জন্য পাঠাবে, একবার পুনর্বিবেচনার জন্য পাঠাবে, এবং সেটা যদি সিম্পল মেজরিটিতে পাস হয়ে চলে আসে, রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য থাকবে। এটাই ছিল তো সাসপেন্ডিভ। কোয়ালিফাইড ভিটো তো আমাদের নেই। এখানে কত ছিল? হাফ বা 50%। 50% একবার পুনর্বিবেচনার জন্য পাঠাবে সংসদে। 50% বা হাফে যদি পাস হয়ে চলে আসে, তাহলে কি হয়ে যাবে? সাসপেন্ডিভ ভিটো। আর কোয়ালিফাইড ভিটোতে 2/3 বা 66%। আর পকেট ভিটো আমি কোনো অ্যান্সার করব না। এটা হচ্ছে কি, কোনো অ্যান্সার না করা মানে কি? পকেট ভিটো। এগুলো বলে দিয়েছিলাম আগের দিন, তাই তো? আগের দিন বলে দিয়েছিলাম তো। হ্যাঁ, পকেট ভিটো কিসের উপর লাগানো হয়েছিল? কত সালে লাগানো হয়েছিল? 1986 সালে। কিসের উপর লাগানো হয়েছিল? হ্যাঁ, ডাক বিভাগ বিল। সে সময় প্রধানমন্ত্রী কে ছিল? হ্যাঁ, রাজীব গান্ধী। রাষ্ট্রপতি কে ছিল? জ্ঞানী জৈল সিং। এগুলো আগের দিন সব পড়ে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, আজকে আমরা উপরাষ্ট্রপতি পড়বো। দেখি আমরা আরেকবার রিক্যাপ করে নেই কি কি পড়ে নিয়েছি, কোন কোন আর্টিকেল পড়ে নিয়েছি। পার্ট 5 পড়ছিলাম। কি পড়ছিলাম? পার্ট 5 পড়ছিলাম, তাই তো? পার্ট 5 কত থেকে কত আর্টিকেল? 52 থেকে 151 পর্যন্ত। 52 নম্বর পড়ে নিয়েছিলাম। 53, 52 থেকে কত পর্যন্ত পড়ে নিয়েছিলাম? 62 পর্যন্ত পড়ে নিয়েছিলাম। 52 থেকে 62 পর্যন্ত কি ছিল? প্রেসিডেন্টের যা কিছু ছিল, তাই তো? 52 থেকে কত? 62 পর্যন্ত। এবারে আমরা পড়ব উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। দেখো, আমরা 52 পড়ে নিয়েছিলাম, 53 পড়ে নিয়েছিলাম, 54, 55, 57, 58, 61, 62 পর্যন্ত পড়ে নিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, তারপরে পড়ে নিয়েছিলাম 70। 62-এর পরে 70 পড়ে নিয়েছিলাম তো। 72 পড়ে নিয়েছিলাম না? 70 পড়িনি তো? 72 পড়ে নিয়েছিলাম, তাই তো? তার মানে এর মাঝের যেগুলো আছে সেগুলো কি? উপরাষ্ট্রপতি। বোঝা আছে তো? এর মাঝের গুলো কি? উপরাষ্ট্রপতি। চলো 63 নম্বর আর্টিকেল থেকে দেখবো। উপরাষ্ট্রপতি কি বলেছে? উপরাষ্ট্রপতির কাজ তেমন কিছু নেই। রাষ্ট্রপতির পরিবর্তে যে থাকবে, তোমাদের স্কুল কলেজে দেখেছো প্রিন্সিপাল থাকেন, তাই তো? প্রিন্সিপালের নিচে একজন থাকেন। ওই দিনের জন্য তাকে অ্যাক্টিং প্রিন্সিপাল করা হয়। দেখবে কোনো স্কুল বা কলেজে প্রিন্সিপাল যদি না থাকে, তোমাদের ওখানে যখন সাইন করা হয় দেখবে অফিসার ইন চার্জ বলে লেখা হয়। সেগুলো ছোট ছোট পদ বলে তার জন্য স্পেশাল একটা কোনো পদ দেওয়া হয়নি। এই জন্য কী করে দেওয়া হয়েছে? অফিসার ইন চার্জ বলে দেওয়া হয়েছে। সেই অফিসার ইন চার্জের কাজই হচ্ছে কি? উপরাষ্ট্রপতির কাজ।
এখানে কি হচ্ছে, রাষ্ট্রপতির ক্ষেত্রে বড় পদ, সেই জন্য তো অফিসার ইন চার্জকে দিয়ে কাজ করানো যাবে না, তার জন্য করা হয় কি ভাইস প্রেসিডেন্ট একটা আলাদা করে পদ রাখা হয়। বোঝা গেছে তো? 63 নম্বর আর্টিকেলে বলা আছে ভারতে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে। ভারতে উপরাষ্ট্রপতির পদের প্রয়োজন। ভারতে একজন কে থাকবে? উপরাষ্ট্রপতি। বানান ঠিক আছে তো রে? যা আছে দেখে নিবি। হ্যাঁ, ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। কে থাকবে? একজন উপরাষ্ট্রপতি থাকবে। এই উপরাষ্ট্রপতির পদ আনা হয়েছে কোথা থেকে? কোথা থেকে? ইউএসএ থেকে। ভারতে একজন কে থাকবে? উপরাষ্ট্রপতি। 52 নম্বর আর্টিকেলের সেম বলা হয়েছিল। 52 নম্বরে বলেছিল ভারতে একজন রাষ্ট্রপতি থাকতে হবে। রাষ্ট্রপতির পদ কোথা থেকে নেওয়া হয়েছিল? ব্রিটেন। আর উপরাষ্ট্রপতির পদ ইউএসএ থেকে। ভারতে একজন কে থাকবে? উপরাষ্ট্রপতি থাকবে। এ তো নর্মাল জিনিস। উপরাষ্ট্রপতি, ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। এবার দেখো এই উপরাষ্ট্রপতির কাজ কত রকম আছে। দেখ 64 নম্বরে বলা আছে এই উপরাষ্ট্রপতি যিনি হবেন, যেই কি হবে উপরাষ্ট্রপতি হবে, সেই রাজ্যসভার সভাপতি হবে। সেই কি হবে? রাজ্যসভার সভাপতি হবে। রাজ্যসভার সভাপতি হবে। উপরাষ্ট্রপতি যে হবে সে কি হবে? কেন দেওয়া হয়েছে? কোশ্চেন আসতে পারে তো মনে, যে দুটো পদ, দুটো বড় বড় পদ। একটা রাজ্যসভার সভাপতি মানে বড় পদ, উপরাষ্ট্রপতি মানে কি বড় পদ। আর বড় পদই তো, তাহলে দুটো বড় পদ দেওয়া হয়েছে। দুটো বড় পদ দেওয়া হয়েছে তো, কেন দুটো বড় পদ রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে কেন? কি লিখছো তুমি? নোট কপি করোনি? ওদের কাছ থেকে নোটগুলো সব কপি করে নেবে, ঠিক আছে? এসব লেখালেখির পার্ট এখানে বন্ধ করে দাও। ছোটবেলায় প্রাইমারি স্কুলের অভ্যাস ত্যাগ করো। লেখালেখির কাজ বন্ধ করে দাও। যদি বলে যে লিখবে তাহলে নোট দেওয়া বন্ধ করে দেবো আমি। ওদের কাছ থেকে নোটগুলো কালেক্ট করে নেবে। লেট করে এসছো, ওদের কাছ থেকে সমস্ত নোটগুলো কালেক্ট করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, দেখো কেন দেওয়া হয়েছে দুটো। দেখো বলা হয়েছে কি রাষ্ট্রপতির পদ খালি হলে উপরাষ্ট্রপতি যাবে। রাষ্ট্রপতির পদ কতভাবে খালি হয়? রাষ্ট্রপতির পদ কতভাবে খালি হয়? হ্যাঁ, রাষ্ট্রপতির পদ কতভাবে খালি হয়? হ্যাঁ, 5, 6, 4, 3, 2, 1 কিছু আছে? আর কারো কিছু আছে? 5 ভাবে। কি কি? হ্যাঁ, মারা গেলে, আর যোগ্যতা না থাকলে, অবৈধভাবে হলে, তাই তো? আর মহাভিযোগ আনলে, ত্যাগপত্র দিলে, আর টার্ম শেষ হয়ে গেলে। এই 5টা ছিল। টার্ম শেষ হয়ে গেলে, একমাত্র টার্ম যদি শেষ হয়ে যায় তখন কি করা হয়, যে রাষ্ট্রপতিকেই আরও টাইম দিয়ে দেওয়া হয়, যে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নিয়োগ হচ্ছে, 6 মাস টাইম থাকে। 6 মাসের মধ্যে যদি না উপরাষ্ট্রপতি নিয়োগ হয়, সরি রাষ্ট্রপতি যদি না নিয়োগ হয়, 6 মাসের মধ্যে নিয়োগ করাতে হবে, ততদিন পর্যন্ত তুমি থাকবে। এটা টার্ম শেষ হলে। আর বাকি 4 ভাবে শেষ হলে তখন কি হবে, উপরাষ্ট্রপতি হবে। আদারওয়াইজ তো সে বসে থাকবে। কবে খালি হবে তার জন্য বসে থাকবে? বসে থাকবে কি? তার জন্য বলা হয় যে তুমি তাহলে একটা কাজ করো, একদম হালকা কাজ আছে, রাজ্যসভার সভাপতি হওয়া, শুধু বসে বসে অর্ডার করবে, রাজ্যসভার কি হয়ে যাবে, সভাপতি হয়ে যাবে। এই জন্য উপরাষ্ট্রপতিকে দুটো পদ দেওয়া হয়েছে, রাজ্যসভার সভাপতি আর কি উপরাষ্ট্রপতি। বোঝা যাচ্ছে তো? দ্বিতীয় 64, 63, 64, 65-তে বলা হচ্ছে ইনি হচ্ছে কার্যবাহ রাষ্ট্রপতি থাকবে। ইনি কি থাকবে? কার্যবাহ রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি যখন থাকবেন না তখন কি হয়ে যাবে, কার্যবাহ রাষ্ট্রপতি। এই কার্যবাহ রাষ্ট্রপতি কখন হবে, তার জন্য একজন উপরাষ্ট্রপতিকে নিয়োগ করে রাখবো শুধুমাত্র, এটা তো সম্ভব নয়। এর জন্য বলেছে ইনি রাজ্যসভার সভাপতি হবে। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার? হ্যাঁ, তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার বলো। ইনি দুটো বেতন পাবেন না একটা বেতন পাবেন? হ্যাঁ, কোন পদের জন্য বেতন পাবেন? হ্যাঁ,
উপরাষ্ট্রপতির জন্য পাবে না? বলো কিসের জন্য বেতন পাবে? কোন পদের জন্য উনি বেতন পাবেন? রাজ্যসভার? কেন মনে হচ্ছে রাজ্যসভার সভাপতির জন্য? হুম, ওইটা। আরে উপরাষ্ট্রপতি তো কার্যবাহক রাষ্ট্রপতি তো বলা আছে, কার্যবাহক রাষ্ট্রপতি তো বলা আছে। হ্যাঁ, কার্যবাহক রাষ্ট্রপতি তো বলা আছে, লেখা আছে তোমার সব। তাহলে কোনটার জন্য পাবে? রাজ্যসভার কার্যবাহক রাষ্ট্রপতির জন্য পাবেনি, তাহলে উপরাষ্ট্রপতি পদের জন্য পাবেনি। হ্যাঁ হ্যাঁ, তিনি বেতন কিসের জন্য পাবেন? রাজ্যসভার সভাপতির জন্য বেতন পাবেন। উপরাষ্ট্রপতির পদ অবৈতনিক। কারণ কি, যখন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির পদ অবৈতনিক কেন দেখো, যখন রাষ্ট্রপতি থাকবেন না তখন উপরাষ্ট্রপতি কি হবে? রাষ্ট্রপতি হবে। আর তখন উপরাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি হয়ে যাবে, যতদিনের জন্য হবে ততদিনের জন্য বেতন কি হিসাবে পাবে? রাষ্ট্রপতির হিসাবে পাবে। এই জন্য উপরাষ্ট্রপতির বেতনকে কি করা হয়েছে? অবৈতনিক করা হয়েছে। বোঝা যাচ্ছে তো? মেনে কোশ্চেন কোনখান থেকে আসবে বোঝা গেছে। আর রাজ্যসভার সভাপতি কি? রাজ্যসভার সভাপতি কি? হ্যাঁ, বৈতনিক না অবৈতনিক? বৈতনিক। আর উপরাষ্ট্রপতির অবৈতনিক। রাজ্যসভার সভাপতির বেতন কত জানিস কি? 4 লাখ। রাষ্ট্রপতির কত? এর কত? রাষ্ট্রপতি এর। ক্লিয়ার হয়েছে? তাহলে কি হবে? উপরাষ্ট্রপতি রাজ্যসভার কে হয়? সভাপতি। 63 নম্বর আর্টিকেলে কি বলা আছে? হ্যাঁ, উপরাষ্ট্রপতি 63 নম্বর আর্টিকেলে বলা আছে। ওইটা 63তে কি বলা আছে? রাষ্ট্রপতি পদ। কোথা থেকে আনা হয়েছে? 64তে, 65। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে তিনটা। এগোবো, চলো 66তে চলো। 66তে বলা আছে উপরাষ্ট্রপতির নির্বাচন। উপরাষ্ট্রপতির নির্বাচন। উপরাষ্ট্রপতির নির্বাচন রাষ্ট্রপতির মতোই একক সংক্রমণীয় আনুপাতিক ভোট, আনুপাতিক গুপ্ত ভোট, সিঙ্গেল ট্রান্সফারেবল প্রেফারেবল ভোট। কি ভোট? সিঙ্গেল ট্রান্সফারেবল প্রেফারেবল ভোট, প্রেফারেবল ভোট অর্থাৎ একক সংক্রমণীয় আনুপাতিক ভোট। এটা বলা ছিল তো, একক সংক্রমণীয় কি আনুপাতিক ভোট। ক্লিয়ার হয়েছে? এবারে এটা বুঝি আমরা কি জিনিস আছে না। একক সংক্রমণীয় আনুপাতিক ভোট আবার বোঝাতে হবে। হ্যাঁ, যদি বোঝাতে হয় রাষ্ট্রপতির জায়গায় চলে যাবে, রাষ্ট্রপতি দেখে নেবে, পুরো ডিটেলসে বলা আছে ওখানে। এবারে দেখো আস্তে আস্তে করে পড়ানো শুরু করি। দেখো 66তে কি বলা আছে? নির্বাচন, তাই তো? 66তে কি বলা আছে? নির্বাচন বলা আছে। এটুকু ক্লিয়ার হয়েছে? 66তে কি বলা আছে? নির্বাচন বলা আছে, তাই তো? দেখো নির্বাচন কি হয়, আমরা রাষ্ট্রপতির নির্বাচন দেখে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কি সংসদ, আর এটা কি বিধানমণ্ডল। বিধান, এটা সংসদ হচ্ছে লোকসভা, এটা কি রাজ্যসভা, এটা বিধানসভা আর বিধান পরিষদ। বিধানসভার কি বিধান পরিষদ। প্রথম কথা, রাষ্ট্রপতি যখন ছিল লোকসভা থেকেও ভোট হতো, রাজ্যসভায় ভোট দিত, বিধানসভা ভোট দিত, বিধান পরিষদ ভোট দিত। কারণ কি? কারণ রাষ্ট্র পরিষদ সব রাজ্যে থাকে না। আর রাষ্ট্রপতি কি দেশের, তাই তো? উপরাষ্ট্রপতি কি? উপরাষ্ট্রপতি দেশের, কিন্তু রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যের কাজ করে। উপরাষ্ট্রপতি রাজ্যের কোনো কাজ করবে? সে মেনলি কি রাজ্যসভার সভাপতির জন্য বেতন পাচ্ছে, তাহলে রাজ্যসভায় তার মেন কাজ। কোনো রাজ্যের জন্য কাজ করে, তাহলে মেনলি কি হবে? রাজ্যসভায় হবে।
তাই তো? এই জন্য বলে দিচ্ছে এরা ভোট দিতে হবে না এদেরকে। আরে যার কাজে লাগেনি সে ভোট দিয়ে কি করবে? হ্যাঁ, সে কোনো কিছু ভোট দিয়ে কিছু লাভ আছে কি? আর লাভ আছে না নেই? তোদের যদি এখন ভোট করানো হয়, তাহলে আমাকে ভোট দে, তোরা আমাকে ভোট দিবি, কারণ তোদের কাজে লাগছি আমি। আর যদি বলা হয় যে চিনিস নি আমাকে, তোর কোনো কাজে আমি লাগবো না, তখন তুই আমাকে ভোট দিবি? হ্যাঁ, ভোট দিবি কি? তো কেন ভোট দিতে হবে তুই? সেরকমের রাজ্যের ক্ষেত্রে দেখ, রাজ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতি কাজে লাগে, উপরাষ্ট্রপতি রাজ্যের ক্ষেত্রে কিছু করে কি? তো অর্ধেক সময় তো তোরা পড়াশোনা না করলে উপরাষ্ট্রপতি কি আছে জানতুই না। পড়াশোনা করছি বলে মনে হচ্ছে উপরাষ্ট্রপতি জানাটা দরকার, নাহলে উপরাষ্ট্রপতি কে থাকতে জানতুই নি। বোঝা যাচ্ছে না যায়নি? তো এর কোনো কাজ নেই, এই জন্য এরা অংশগ্রহণ করে না। কে অংশগ্রহণ করে? লোকসভা আর রাজ্যসভা। লোকসভা রাজ্যসভার কে কে অংশগ্রহণ করে? লোকসভার রাজ্যসভার কে কে অংশগ্রহণ করে? হ্যাঁ, লোকসভা রাজ্যসভা তো। লোকসভা রাজ্যসভায় প্রেসিডেন্টের ভোটের সময় কে কে কি কারা অংশগ্রহণ করতো? প্রেসিডেন্টের সময় কে কে অংশগ্রহণ করতো? লোকসভার রাজ্যসভার সমস্ত নির্বাচিত সদস্য, সে সমস্ত রাজ্যগুলোর কি সরি সমস্ত এমপি, নির্বাচিত এমপি, তাই তো? এছাড়াও কোথাকার সমস্ত লোকসভা রাজ্যসভা নির্বাচিত সমস্ত এমপিরাই, তাই তো? হ্যাঁ, বাদ কারা ছিল? রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত 12 জন আর 2 জন আয়ারল্যান্ডে। দেখো এবারে লোকসভায় টোটাল এখন বর্তমানে কতজন আছে? 543। 545 ছিল, 2 জন আয়ারল্যান্ডের বাদ চলে যাওয়ার ফলে 500 কত আছে? 43 আছে। কত আছে? 543 আছে। ক্লিয়ার? কত আছে? 543 জন আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। 543 জন আছে। এই 543 জনের মধ্যে রাষ্ট্রপতি 12 জনকে নির্বাচন, এখানে 543 আর এদিকে কত আছে? 245। এই এই 245-এর মধ্যে কতজনকে রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করতে পারতো না? কতজন? 12 জন। রাষ্ট্রপতির ভোটে কতজন অংশগ্রহণ করতে পারতো না? 12 জন। কোন কোন সেক্টর থেকে আসছে? লাশ। যদি না মনে রাখিস কি কি করবো? লাশ ফেলে দেবো, তাই তো? লিটারেচার, আর্টস, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সার্ভিস আর সায়েন্স, তাই তো? এই 12 জন রাষ্ট্রপতিকে কেন ভোট দিত না? কারণ এই 12 জনকে রাষ্ট্রপতি নির্বাচিত করত, তাই তো? উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কিছু আছে? তোকে যে নির্বাচিত করছে তুই তার হয়ে কথা বলবি। যে নির্বাচন করেনি তার ক্ষেত্রে নিরপেক্ষ থাকবি। এটা হচ্ছে তো। হ্যাঁ, এখানেও সেম জিনিস হয়েছে। এখানেও কি হয়েছে? 245 জন ছিল যে 245 জনই অংশগ্রহণ করবে, আর এখানে 545 ছিল, 545 জনই অংশগ্রহণ করবে। অর্থাৎ আমরা বলতে পারি লোকসভা রাজ্যসভার সমস্ত সদস্যরাই ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করবে। বোঝা গেছে তো? হ্যাঁ, রাষ্ট্রপতির তুলনা করে বললাম যাতে তোরা রাষ্ট্রপতিকেও মনে আসে আবার উপরাষ্ট্রপতিকেও মনে থাকে। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভা থেকে 12 জন যারা ছিল তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না। কিন্তু ইসের ক্ষেত্রে কি, উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে লোকসভা থেকে 543 জন আর রাজ্যসভা থেকে 245 জন উভয়ে অংশগ্রহণ করবে। বোঝা গেছে না যায়নি? কি করবে? উভয়ে অংশগ্রহণ করবে। এখানে কত? 545। এখানে কত? 245। ওই যে 12 জন যে বাদ চলে গেছিল, সে 12 জন আবার কি আসবে? ভাইস প্রেসিডেন্টে অংশগ্রহণ করবে। ভাইস প্রেসিডেন্টের কিসে? ভোটদানে অংশগ্রহণ করবে। কেন অংশগ্রহণ করবে বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? ডাউট নেই? বোঝা গেছে তো? এবারে বল, এই যে উপরাষ্ট্রপতি নির্বাচন দেখে কি মনে হচ্ছে? আগে কোথাও পড়েছি বলে মনে হচ্ছে? প্রেসিডেন্টের কি পড়েছো? প্রেসিডেন্টের মহাভিযোগ পড়েছিলি? সেম ছিল। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলতে পারি
ভাইস প্রেসিডেন্টের নির্বাচন, ভাইস প্রেসিডেন্টের নির্বাচন ইকুয়াল টু প্রেসিডেন্টের মহাভিযোগ। ভাইস প্রেসিডেন্টের নির্বাচন ইকুয়াল টু প্রেসিডেন্টের মহাভিযোগ। বলতে পারি না পারিনি? হ্যাঁ, পরীক্ষায় একবার কোশ্চেন করেছিলাম, বলছে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন কার সঙ্গে সম্পর্কযুক্ত। মাথা পাগলা হয়ে গেছে, বলছে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন আবার কার সঙ্গে সম্পর্কিত? কার সঙ্গে? প্রেসিডেন্টের মহাভিযোগের সঙ্গে নির্বাচিত সম্পর্কিত। প্রেসিডেন্টের কার সাথে সম্পর্কিত? মহাভিযোগের সঙ্গে সম্পর্কিত। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। 66 নম্বর আর্টিকেলে কি বলা আছে? নির্বাচন। নির্বাচনের সঙ্গে বলা আছে যোগ্যতা। নির্বাচন প্লাস কি বলছে? ওই নির্বাচনের যোগ্যতা বলা থাকবে। প্রেসিডেন্টের নির্বাচনে কি বলা থাকবে? যোগ্যতা বলা আছে। যোগ্যতা বলতে এখানে যোগ্যতা শর্ত সব কিছু দেওয়া আছে। নির্বাচন, যোগ্যতা, শর্ত সব কিছু কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? হ্যাঁ, কত নম্বর? কত? হ্যাঁ, নির্বাচন, যোগ্যতা আর এই কত নম্বর আর্টিকেলে আছে? শর্ত কত নম্বর আর্টিকেলে আছে? 66 নম্বর আর্টিকেলে আছে। বোঝা গেছে? নির্বাচন, যোগ্যতার শর্ত কত নম্বর আর্টিকেলে আছে? 66 নম্বর আর্টিকেলে আছে। ক্লিয়ার একদম? তার মানে আমরা এবারে 66তে নির্বাচন তো বুঝে নিলাম। তার রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে কে কে? লোকসভা, রাজ্যসভার নির্বাচিত সদস্য। আর কে? নির্বাচিত সদস্য বলে দিয়েছি, মনোনীত তো দরকার নেই। বোঝা গেছে তো? লোকসভা, রাজ্যসভার কি নির্বাচিত সদস্য, রাজ্যসভার 12 জন বাদ দিয়ে, তাই তো? আর কি? বিধানসভায় নির্বাচিত সদস্য, যে সমস্ত রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্য। আর বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল, কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল? দিল্লি, পুদুচেরি আর জম্মু কাশ্মীর। এই 3টে জায়গার নির্বাচিত সদস্যরা, বিধানসভার নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতির ভোটে বা রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করত। ক্লিয়ার হয়েছে? আর 66 বোঝা গেছে তো? আর উপরাষ্ট্রপতির নির্বাচনে কারা অংশগ্রহণ করতে? লোকসভা প্লাস রাজ্যসভার অল মেম্বার বা সমস্ত সদস্য। রাজ্যসভা বা লোকসভার সমস্ত কি সদস্য। ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো ডাউট নেই তো? এবারে আমরা যোগ্যতা পড়বো। চলো, যোগ্যতা কি কি আছে? সেম সেম চিপকে দাও। ভারতের কি হতে হবে? সব জায়গায় একই তো। আর রাষ্ট্রপতির ক্ষেত্রেও ভারতের নাগরিক হতে হবে তো না? বিদেশের নাগরিক হলে ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে। ভারতের কি হতে হবে? নাগরিক হতে হবে। ভারতের কি হতে হবে? নাগরিক হতে হবে। বোঝা গেছে তো? আর কি হতে হবে? 15,000 টাকা জামানত রাশি রাখতে হবে। কার কাছে? আরবিআই এর কাছে। কত টাকা? 15,000 টাকা। লোকসভার ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে অনুমোদক আর প্রস্তাবক প্রয়োজন হয়েছিল। হ্যাঁ, তাহলে এখানেও অনুমোদক আর প্রস্তাবক আর অনুমোদক প্রয়োজন। প্রস্তাবক এখানে 20 জন প্রয়োজন, আর অনুমোদনও 20 জন প্রয়োজন। অনুমোদকও কতজন প্রয়োজন? 20 জন। প্রস্তাবক, অনুমোদক, প্রস্তাবক, অনুমোদক। যোগ্যতা কি হতে হবে? ভারতের নাগরিক হতে হবে। 15,000 টাকা আরবিআই এর কাছে রাখতে হবে। প্রস্তাবক 20 জন, অনুমোদক, প্রস্তাবক, অনুমোদক। এগুলো বোঝা গেছে তো? হ্যাঁ, আর কি কি ছিল? হ্যাঁ, এজ, এজ কত বছর হতে হবে? এজ 35। এজ কত বছর হতে হবে? 35 বছর এজ হতে হবে। কত বছর এজ হতে হবে? কত বছর?
কত বছর এজ হতে হবে? 35 বছর এজ হতে হবে। আর কি হওয়া যাবে না? পাগল হওয়া যাবে না। আর দেউলিয়া হওয়া যাবে না বা ব্যাংক্রাফট হওয়া যাবে না। দেউলিয়া বা ইংরেজিটাকে কি বলি? ব্যাংক্রাফট হওয়া যাবে না। দেউলিয়া হওয়া যাবে না বা কি হওয়া যাবে না? ব্যাংক্রাফট হওয়া যাবে না। আর কি হওয়া যাবে না? লাভের পদে থাকা যাবে না। লাভের পদে থাকা যাবে না। লাভের পদ বলতে সরকারি এমপ্লয়ীদের, গভর্নমেন্ট এমপ্লয়ীদের বলা হয় লাভের পদ। আদারওয়াইজ আর কোনো কিছু লাভের পদ নয়। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে কি হয়ে যায়? লাভের পদ। আর কিছু লাভের পদ নয়। মানে বোঝা গেছে তো? নির্বাচন ক্লিয়ার হয়েছে? নির্বাচনে কি কি আছে ক্লিয়ার হয়েছে না হয়নি? নির্বাচন ক্লিয়ার হয়েছে? নির্বাচন ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো ডাউট আছে? তা 63-তে কি রয়েছে? উপরাষ্ট্রপতির পদ কোথা থেকে নেওয়া হয়েছে? 64-তে রাজ্যসভার সভাপতি। রাজ্যসভার সভাপতি, তাই তো? বেতন পায় কি হিসাবে? বেতন কত? কোথা থেকে বেতন দেওয়া হয় উপরাষ্ট্রপতির? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সঞ্চিত নিধি থেকে দেওয়া হয়। যা কিছু বেতন ফেতন যা কিছু দেয় কোথা থেকে দেওয়া হয়? সঞ্চিত নিধি থেকেই দেওয়া হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? একদম নেই তো? আচ্ছা, 64 বললাম না? 65-তে কার্যবাহ রাষ্ট্রপতি হয়। কার্যবাহ অর্থাৎ রাষ্ট্রপতি না থাকলে সে জায়গায় কে হবে? উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। এরকম হয়েছিল তো একবার? হয়নি? দুবার হয়েছিল তো। কখন হয়েছিল? কখন হয়েছিল বলো? ডক্টর জাকির হোসেন যখন মারা গেছিলেন তখন কে হয়েছিল? পাগলা ভিভিগিরি পদ ছেড়ে দিয়ে পালিয়ে গেছিল। ডক্টর হৃদয়তুল্লাহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল, সে হয়েছিল। এগুলো বলে দিয়েছিলাম তার। আরেকবার হয়েছিল রাষ্ট্রপতি ডক্টর ফখরুদ্দিন আলী আহমেদ যখন মারা যান, তার পরিবর্তে ভিডি জাট্টি হয়েছিল। কে হয়েছিল? ভিডি জাট্টি। এগুলো বলে দিয়েছিলাম তো। হ্যাঁ, আপনি তো বলে দিয়েছিলেন, আমরা সততার সহিত ভুলে গেছি নাকি? আরে ভুলেছিস, সততার সহিত ভুলেছিস তো। হ্যাঁ, সবসময় ওইসব জিনিস মাথায় রেখে লাভ নেই যেগুলো বিরক্ত করে মাথাকে। বোঝা গেছে তো? এটুকু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? ভারতের নাগরিক জামানত রাশি কত? প্রস্তাবক কত? অনুমোদক কত? এজ কত হতে হবে? পাগল হওয়া যাবে না যাবেনি? যাবে? হ্যাঁ হ্যাঁ। দেউলিয়া? হ্যাঁ। লাভের পদে? হ্যাঁ। তার মানে দেখতেছো, যেসব বড় বড় পদে থাকতে হবে তার জন্য কি হওয়া যাবে না? পাগল হওয়া যাবে না। আর তোরা এতেই পাগল হয়ে যাও, তাই তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? এরপরে 67 দেখো। 67-তে বলা আছে, 67-তে কি বলা আছে? রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতি পরিচিত। উপরাষ্ট্রপতির সময়কাল, সময়কাল ও বরখাস্ত। সময়কাল আর কি বরখাস্ত। উপরাষ্ট্রপতির সময়কাল টার্ম কত বছর? 5 বছর। উপরাষ্ট্রপতির সময়কাল কত বছর? রাষ্ট্রপতির, উপরাষ্ট্রপতির, রাষ্ট্রপতির। ক্লিয়ার হয়েছে তো? উপরাষ্ট্রপতির, রাষ্ট্রপতির। ধরো 2025 সালে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে,
কত পর্যন্ত যাবে? 2030, 2027 সালে মারা গেছে। 2027 সালে কি হয়েছে? মারা গেছে। সালে কি হয়েছে? মারা গেছে। 2027 সালে যদি মারা যায়, 2027 সালে মারা গেছে, তাহলে ওই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি 2027 থেকে 30 পর্যন্ত থাকবে, না 27 থেকে 32 পর্যন্ত আসবে? হ্যাঁ, কতদিন পর্যন্ত থাকবে? হ্যাঁ, 30। আচ্ছা, হ্যাঁ, আরে নতুন যে তুই বুঝতে পারছিস তো? তোরা যদি কোনোদিন সংবিধান লিখার পর্যায়ে পৌঁছে যাও, সে সংবিধান কেমন হবে বুঝতে পারছো তো? হ্যাঁ, কি সংবিধান? জেনজি সংবিধান। হ্যাঁ, জেনজি সংবিধান তৈরি করলে সংবিধান শেষ হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? এটা ক্লিয়ার হয়েছে তো? এটুকু ক্লিয়ার হয়েছে? 2027 থেকে কত দিনে পর্যন্ত হবে? 2032 পর্যন্ত হবে। আগের দিনই বলেছিলাম, যতগুলো সিঙ্গেল পোস্ট রয়েছে, যতগুলো কি রয়েছে সিঙ্গেল পোস্ট রয়েছে, তার কখনো বাই ইলেকশন হয় না বা উপনির্বাচন হয় না। তাহলে তোরা বলতে পারিস তো প্রধানমন্ত্রী তো বাই ইলেকশন হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী কোনো সিঙ্গেল পোস্ট নয়। প্রধানমন্ত্রী সিঙ্গেল পোস্ট? আরে এমপি, মুখ্যমন্ত্রী কি হয়? এমএলএ। এমএলএ, তাদের মধ্যে যে মেন এমএলএ তাকে মুখ্যমন্ত্রী করে, দেশের ক্ষেত্রে এমপি হলে কি করে দেওয়া হয়? প্রধানমন্ত্রী করা হয়, তাই তো? প্রধানমন্ত্রী কোনো পোস্ট কি? প্রধানমন্ত্রী কোনো পোস্ট? সব এমপি এমএলএ। মুখ্যমন্ত্রী হলে এমএলএ, দেশের ক্ষেত্রে হলে কি এমপি। আর কোনো এমপি হয় একজন। যতগুলো সিঙ্গেল পোস্ট আছে সমস্ত সিঙ্গেল পোস্ট। পলিটির টার্ম বোঝার চেষ্টা কর। সিঙ্গেল পোস্ট মানে এটা নয় যে আমি যেটাকে দেখতে পাচ্ছি সেটা সিঙ্গেল পোস্ট। ওর অরিজিনাল পোস্ট কোনটা সেটা দেখতে হবে। যতগুলো সিঙ্গেল পোস্ট আছে, কোনো সিঙ্গেল পোস্টে বাই ইলেকশন হয় না। কারণ কি? সিঙ্গেল পোস্ট তো। তাকে বাই ইলেকশন করে কি হবে? তাকে আরো 5 বছর টাইম দেওয়া হয়। বাই ইলেকশন কখন করা হয় বা উপনির্বাচন কখন করা হয়? যখন ধরো 4-5 জন, 10 জন, 15 জন আছে, তার মধ্যে একজন কেউ কেটে গেছে, তার জন্য কি পুরো ভোটের প্রক্রিয়া চেঞ্জ হয়ে যাবে? ভোটের প্রক্রিয়া চেঞ্জ হবে না। তার জন্য কি হবে? যতদিন পর্যন্ত সীমানা আছে ততদিন পর্যন্ত তাকে করতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো ডাউট আছে? হ্যাঁ বলো। রাজ্যসভা? হ্যাঁ, আর যেই উপরাষ্ট্রপতি সেই রাজ্যসভার চেয়ারম্যান তো। হ্যাঁ, আর তাকে তো এই জন্য দুটো পদ দেওয়া হয়েছে। যখন রাষ্ট্রপতি থাকবে না তখন সে কি হয়ে যাবে? রাষ্ট্রপতি হয়ে গেল। তখন রাজ্যসভায় চেয়ারম্যান তো বাকি অন্য যারা আছে সিনিয়র আছে তাদেরকে দিয়ে চলে এলো। বোঝা যাচ্ছে? পরপর পলিটি পড়া শেষ হলে কোনো কোশ্চেন থাকবে না। ঠিক আছে বাবা, একদম ক্লিয়ার। শেষ হলে কোনো কোশ্চেন থাকবে না। এটুকু বোঝা যাচ্ছে তো? রাষ্ট্রপতির সময়কাল, উপরাষ্ট্রপতির সময়কাল কত? উপরাষ্ট্রপতির সময়কাল 5 বছর। এবারে দেখো, এটুকু ক্লিয়ার হয়েছে? উপরাষ্ট্রপতির সময়কাল কত? 5 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে তো? কোনো ডাউট আছে? হ্যাঁ, এগাবো? চলো। এরপর দেখো বরখাস্ত লেখা আছে। বরখাস্ত মিন্স, দেখো বরখাস্ত মানে কি? সসম্মানে লাথি মারাকে কি বলা হয়? হ্যাঁ, আরে বরখাস্ত বলা হয় তো। রাষ্ট্রপতিকেও করা হতো। রাষ্ট্রপতি ছিল বলে তার নাম আলাদা দেওয়া হয়েছিল মহাভিযোগ। পরীক্ষায় কোশ্চেন পড়ে গেছিল বরখাস্তকে মহাভিযোগ বলে। একমাত্র রাষ্ট্রপতির ক্ষেত্রেই মহাভিযোগ টার্মটা ইউজ করা হয়, আদার কারো ক্ষেত্রে মহাভিযোগ ইউজ করা হয় না। সমস্ত ক্ষেত্রে বরখাস্ত টার্ম ইউজ করা হয়। কিন্তু যেহেতু আমরা বলার ভাষায় ব্যবহার করে দিই, তার জন্য মহাভিযোগও বলতে পারি, কোনো অসুবিধা নেই। বোঝা যাচ্ছে তো? উপরাষ্ট্রপতি কি হবে? এটা বরখাস্ত।
এটাকে মহাভিযোগও বলতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে তো? আমরা এটা কি উপরাষ্ট্রপতি মহাভিযোগ বলে পড়বো, বোঝা আছে তো? কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আচ্ছা তো আমরা কি পড়েছিলাম, গৌতম বুদ্ধ পড়েছিলাম তো। গৌতম বুদ্ধ যখন মারা গেছিল তাকে কি বলেছিলাম? মহা। আর সাধারণ মানুষ মারা গেলে মারা গেছেন, বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, বা গত হয়েছেন, বা কেটে গেছেন। আর এগুলোই বলি তো। হ্যাঁ, বলছে কে তার উপর ডিপেন্ড করে। আমি বললে বলবো কেটে গেছেন, তোরা বললে বলবি মারা গেছেন, অন্য কেউ বলে সে বলে গত হয়েছেন, কেউ বলবেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যে যেরকম ভাবে বলে, তাই তো? যে যার ভাষায় যেরকম ভাবে বলবে, এটাই তো বলে। আর মহাপরিনির্বাণও কি সেম জিনিস? এখানে মহাভিযোগও সেম জিনিস, আর বরখাস্ত কি সেম জিনিস। বরখাস্ত মানে হচ্ছে সসম্মানে লাথি মারাকে বলা হয় বরখাস্ত, আর মহাভিযোগ হচ্ছে সসম্মানে লাথি মারাকে কি বলা হয়? হ্যাঁ, বরখাস্ত। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার? হ্যাঁ, বাহ, বোঝা গেছে বরখাস্ত জিনিস কি, মহাভিযোগ জিনিস কি? হ্যাঁ, একদম ক্লিয়ার তো? বাহ, চলো এগাই। বরখাস্ত পড়ি নাকি, বা এটাকে আমি মহাভিযোগ বলে লিখে দিই। হ্যাঁ, দেখ, তোদের তোদের জীবনের ক্ষেত্রেও লাইফের ক্ষেত্রেও সেম জিনিস ঘটে, ঘটে না ঘটেনি? মহাভিযোগ হয়নি? হয়। মহাভিযোগ হয়নি? হয় হয়, মহাভিযোগ হয় তোদের ক্ষেত্রে। ধর তোদের কাউকে ভালো লাগলো, দিন রাত ছুটতেছু তার পিছনে, ছুটতেছু তো, দিন রাত ছুটতেছু, সে না বলে দিল, মহাভিযোগ। সেম জিনিস এখানেও তো। হ্যাঁ, জীবনে একবার না একবার হলে রিজেকশন হওয়াটা উচিত। হ্যাঁ, রিজেকশন জীবনে একবার না একবার হলেও প্রয়োজন। তাতে কি হয়, মানুষের মাটির মধ্যে পা থাকে, মাটিতে পা রাখে চলে। আদারওয়াইজ যখন না রিজেকশন হবি তুই যে কোনো ক্ষেত্রে, তুই দেখবি যখন তুই সব কিছু চাইতে না চাইতেই পেয়ে যাচ্ছ না, তখন তোর মাটিতে পা থাকবে না। আমি তো আরামসে করে নেবো। যে কোনো ক্ষেত্রে একবার না একবার রিজেক্ট হওয়া দরকার। রিজেক্ট হলে তবেই তোর মাটিতে পা আসবে, বোঝা গেছে তো? নাহলে তুই হচ্ছে দানা কাটা পরি হয়ে যাবি। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? মহাভিযোগ ক্লিয়ার হয়েছে না হয়নি? মহাভিযোগ বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, এখনো মহাভিযোগ সম্বন্ধে বলছি, শুধু মহাভিযোগ সম্বন্ধে বলছি, এখনো ডিটেলস কিছু বলিনি, তাই তো? চলো মহাভিযোগ। হ্যাঁ, দেখো মহাভিযোগ পড়বো, তাই তো? রাষ্ট্রপতির মহাভিযোগ পড়ছিলাম, রাষ্ট্রপতির কি পড়ছিলাম? মহাভিযোগ পড়ছিলাম। রাষ্ট্রপতির মহাভিযোগে কি ছিল? হ্যাঁ, রাষ্ট্রপতির মহাভিযোগে কি ছিল? লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। পুরোটা ভালো করে পড়িসনি। প্রথমে তো কি হবে, প্রস্তাব আসবে তো, কতজন প্রস্তাব দেবে? 1/4 বা 25%। সে প্রস্তাবটা কে বলবে? আমি। সে প্রস্তাবটা কোথা থেকে আসতো? যে কোনো, তুই কি আবার নতুন কনস্টিটিউশন লিখবি নাকি? যে কোনো কক্ষ থেকে আসতো। আমি তোদেরকে মেবি বুঝিয়েছিলাম রাজ্যসভা থেকে, কারণ ছোট ছিল বলে রাজ্যসভা থেকে বুঝিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, দেখো লোকসভা আর রাজ্যসভা রয়েছে। লোকসভার কি রয়েছে? রাজ্যসভা রয়েছে। যে কোনো কক্ষ থেকে প্রস্তাব আসতো। এবারে উপরাষ্ট্রপতির মহাভিযোগের ক্ষেত্রে কোন কক্ষ থেকে প্রস্তাব আসবে বলো? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কোথা থেকে? দুটো থেকে। আচ্ছা, দেখো ভালো করে শোনো, এই এই জায়গাটা ভালো করে শোনো। রাষ্ট্রপতি যখন ছিল, রাষ্ট্রপতি লোকসভারও যতটা, রাজ্যসভারও ততটাই, তাই তো?
তার জন্য যে কোনো প্রস্তাব যে কোনো কক্ষ থেকে উঠছিল। কিন্তু উপরাষ্ট্রপতি মেনলি কাজ করে কিসের জন্য? রাজ্যসভার জন্য। তাহলে প্রস্তাব উঠবে রাজ্যসভা থেকে। প্রস্তাব কোথা থেকে আসবে? কত প্রস্তাব? 25% বা 1/4। 25% বা কি 1/4, 25% বা 1/4, 25% বা কি 1/4, 25% বা কি 1/4 প্রস্তাব দেবে। প্রস্তাব হয়ে গেল, প্রস্তাব দেওয়া হয়ে গেল যে একে সসম্মানে লাথি মারা হবে উপরাষ্ট্রপতিকে। ঠিক আছে, প্রস্তাব দিয়ে দেওয়া হলো, প্রস্তাব হয়ে গেছে। এবারে কি হবে? এবারে হচ্ছে প্রস্তাব যদি পাস হয়ে যায় তারপরে কি হবে? ভোট হবে। এখানে 245 জন আছে, 245 জন রাজ্যসভার মেম্বার আছে। তো যেখানেই প্রস্তাব উঠছে সেখানেই প্রথমে তো ভোট হবে, না এখানে প্রস্তাব তুলে দিয়ে লোকসভায় চলে যাবে? যেখানে প্রস্তাব উঠছে সেখানেই ভোট হবে। রাজ্যসভায় ভোটাভুটি হবে। ভোটাভুটি কত হবে? 2/3 ভাগ বা 66% যদি ভোট পেয়ে যায়, 2/3 ভাগ বা কত পার্সেন্ট? 66% যদি ভোট পেয়ে যায় তাহলে উপরাষ্ট্রপতি এই কক্ষ থেকে চলে যাবে, বাদ হবে না। এরপরে লোকসভা আসবে ওইটা, ওই মাঝখানে গ্যাপ থাকে 14 দিন। মাঝখানে কতদিন গ্যাপ থাকে? এটাকেই বলা হয় তোমাদের পলিটির ভাষায় 14 দিনের নোটিশ দিতে হয়। আর নোটিশ এত সম্মান হবে কেন? এখান থেকে চিঠি পৌঁছাতে লোকসভা পর্যন্ত কতদিন লাগে? শুধু একটা দেওয়ালের এপার আর ওপার কতদিন লাগে? 14 দিন লাগে। বুঝতে পারছিস তো? আর তোরা ভাবছিস রেজাল্ট দ্রুত বেরিয়ে যাবে তোদের? আর 14 দিন টাইম দেওয়া। উপরাষ্ট্রপতিকে কি করা হয়? 14 দিন টাইম দেওয়া। উপরাষ্ট্রপতিকে 14 দিন কি করা হয়েছে? টাইম দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতিকে কতদিন টাইম দেওয়া হয়েছে? 14 দিন টাইম দেওয়া হয়েছে। আর উপরাষ্ট্রপতি 14 দিন টাইম পাওয়ার পরে কোথায় ছুটবে? লোকসভায় ছুটবে যে আমি কিছু ভুল করিনি, দেখো এরকম কোনো কিছুই ছিল না, বিদেশে ইটালির রাষ্ট্রপতির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি একদম ভালো ছিলাম, না হয় একটু মেলোডি চকলেট খাইয়েছিলাম, তাতে কি হয়েছে? তাই তো? হ্যাঁ, সেটা অন্য কেউ করছিল, যদি উপরাষ্ট্রপতি করে বলে আচ্ছা বলছে মেলোডি চকলেট, বলে কেন আমাদের এখানে তো এতজন সাংসদ আছে কাউকে মেলোডি চকলেট খাওয়াতে মন করেনি, তুমি গেছো বিদেশে মেলোডি চকলেট খাওয়াতে, বহু কিছু আলাপ আলোচনা হবে, দিয়ে বলবে যে না আর খাওয়াবো নি, এবারে সংসদের গুলাকেই খাওয়াবো। বলছে ঠিক আছে তাহলে তোমাকে রেখে দেওয়া হবে। লোকসভায় গেলে যদি লোকসভায়ও 2/3 বা 66% পাস হয়ে যায়, লোকসভায়ও 2/3 বা 66% পাস হয়ে যায়, তাহলে সসম্মানে উপরাষ্ট্রপতি সেদিন থেকে আর তার পদে থাকতে পারবে না। উপরাষ্ট্রপতি সেদিন থেকে কি থাকতে পারবে না? তার পদে থাকতে পারবে না। সসম্মানে তাকে বরখাস্ত করা হলো, যেটাকেই আমরা বলি কি মহাভিযোগ। কি বলি? মহাভিযোগ। বোঝা গেছে তো? যেটাকে আমরা কি বলি মহাভিযোগ। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? মহাভিযোগ বা কি বরখাস্ত। তার মানে প্রথমে কোথায় উঠবে? উপরাষ্ট্রপতির মহাভিযোগ প্রথম কোন কক্ষে উঠবে? রাষ্ট্রপতির মহাভিযোগ যে কোনো কক্ষে। উপরাষ্ট্রপতির প্রস্তাব কতজনের দরকার? 25% বা 1/4। আর ভোট প্রস্তাব দেওয়া হলো, প্রথমে প্রস্তাব দিয়ে তো আমরা চাই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে বরখাস্ত করতে চাই। বলছে কে কে রাজি আছো? আমরা 1/4 ভাগ যদি হয়ে যায়, যেহেতু লোকতন্ত্র, এটা লোকতন্ত্রের জন্য কি হয়েছে, যেখানে মেজরিটি বলবে, এখানে 1/4 কেন দেওয়া হয়েছে না 4 ভাগের মধ্যে 1 ভাগ রাজি হয়ে গেছে, মানে তোমার মধ্যে কিছু না কিছু ভুল দেখতে পেয়েছে, তার জন্য তারা প্রস্তাব দিয়েছে। তখন প্রস্তাব গ্রহণ করা হবে, এরপরে ভোট হবে। ভোট হলে 2/3 পাস করাতে হবে। যদি 2/3 রাজ্যসভাতে পাস হয়ে যায়, 14 দিন রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে টাইম দেওয়া হবে। 14 দিন টাইমের মাধ্যমে লোকসভাকে বোঝাতে হবে। যদি না বোঝাতে পারে, ওখানে যদি 2/3 পাস হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, বা 66% পাস হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, কি হয়ে যাবে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? বরখাস্ত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? একদম এগাই। হ্যাঁ, 67, 63তে কি রয়েছে? 63তে কি রয়েছে বলো? উপরাষ্ট্রপতি 64। হ্যাঁ হ্যাঁ 65। হ্যাঁ
66, নির্বাচন 67, সময়কাল আর বরখাস্ত, তাই তো। 68তে বলা আছে, 68তে বলা আছে যথাশীঘ্র উপরাষ্ট্রপতির পদ খালি হলে যত দ্রুত সম্ভব নিয়োগ করতে হবে। কি বলা আছে? যত দ্রুত সম্ভব উপরাষ্ট্রপতির ভোট করাতে হবে, তাই তো। ভোট বা নিয়োগ করাতে হবে। উপরাষ্ট্রপতিকে কি করাতে হবে? ভোট বা নিয়োগ করাতে হবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে কি বলেছিল? রাষ্ট্রপতির ক্ষেত্রে কি বলেছিল? 6 মাসের মধ্যে। উপরাষ্ট্রপতির খুব দ্রুত সম্ভব। কেন দুটোর মধ্যে এত ডিফারেন্স কেন? দুটোর মধ্যে এত ডিফারেন্স কেন? হ্যাঁ, দুটোর মধ্যে এত ডিফারেন্স কেন? একজনকে বলছে 6 মাসের মধ্যে নিয়োগ করাতে হবে, আরেকজনকে কি বলেছে? যথাশীঘ্র নিয়োগ করাতে হবে। কেন এত ডিফারেন্স কেন? রাষ্ট্রপতি যে কোনো আইন বানায়, যতক্ষণ না বিলে সাইন হয়, রাষ্ট্রপতি সাইন করে, দেখা গেল রাষ্ট্রপতি যথাশীঘ্র কি করাতে হবে? যথাশীঘ্র। রাষ্ট্রপতির ক্ষেত্রে বলা থাকলে যথাশীঘ্র তাকে নিয়োগ করাতে হবে। এখনকার যা নেতারা আছে তারা নিয়োগ করাবে, তারা যা হোক করে বিল পাস করে দিলেই হলো। বোঝা আছে তো? আর যতক্ষণ না রাষ্ট্রপতি সাইন করে ততক্ষণ একটা হবে না। যদি না রাষ্ট্রপতিকে অ্যাক্ট বলা থাকতো তাহলে কি হতো? নেতারা কি করতে, বোঝা গেছে তো? নিয়োগই করাতো না রাষ্ট্রপতিকে। এই জন্য বলছে যথাশীঘ্র কি করাতে হবে? নিয়োগ করাতে হবে। কাকে? উপরাষ্ট্রপতিকে। আর রাষ্ট্রপতিকে 6 মাসের মধ্যে একটা টাইম বাউন্ডেশন বেঁধে দেওয়া হয়েছে, 6 মাসের মধ্যে নিয়োগ করাতেই হবে। ছ মাসের মধ্যে কি করাতে হবে? নিয়োগ করাতে হবে রাষ্ট্রপতির ক্ষেত্রে। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে যথাশীঘ্র। কারণ উপরাষ্ট্রপতির কাজ হচ্ছে রাজ্যসভার সভাপতি। রাজ্যসভার সভাপতি ও যদি না থাকে, সিনিয়র মোস্ট যারা আছে তাদের মধ্যে যে কেউ একজন হয়ে যাবে। হ্যাঁ, আর রাষ্ট্রপতি কবে পদ খালি হবে তবে যে উপরাষ্ট্রপতি হবে। আর উপরাষ্ট্রপতি না থাকলে সুপ্রিম কোর্টের বিচারপতি আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকলে সিনিয়র মোস্ট আছে। এখন তো 36টা সুপ্রিম কোর্টের বিচারপতি আছে, একটাও থাকবে না এরকম তো জীবনে হবে নি। এই জন্য বলেছে যত দ্রুত সম্ভব নিয়োগ করে দিবে, যদি প্রয়োজন পড়ে যত দ্রুত সম্ভব কি করবে? নিয়োগ করে দিবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। হ্যাঁ, 68, 69 কি রয়েছে? 69 রয়েছে শপথ। 69 কি রয়েছে? শপথ, ওথ। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করায়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। না থাকলে সিনিয়র মোস্ট। এখানে একে পড়াবে রাষ্ট্রপতি, একে কে পড়াবে? উপরাষ্ট্রপতিকে কে পড়ায়? উপরাষ্ট্রপতিকে কে পড়াবে? রাষ্ট্রপতি। বাস, আর কিছু আছে? 69 কি শপথ পাঠ করাবে, শপথ পড়ে নিবে। এবার একটু দেখো, এই যে উপরাষ্ট্রপতি, এই উপরাষ্ট্রপতি মেনলি কি হয় জানো তো? তোমাদের যে ভারতরত্ন দেওয়া হয় তার জন্য একটা কমিটি গঠন করা হয়। ভারতরত্নকে বলা হয় রাষ্ট্রীয় সম্মান বা জাতীয় সম্মান। ভারতরত্নকে কি বলা হয়? রাষ্ট্রীয় সম্মান। যতগুলো রাষ্ট্রীয় সম্মান বা জাতীয় সম্মানের পুরস্কার দেওয়া হয়, জাতীয় সম্মানের জন্য পুরস্কার দেওয়া হয়, তো এমনি এমনি দিয়ে দিলেনি তো। এই তুলে নিয়ে একে বলে একে একে পুরস্কার দিয়ে দে, ওই ওকে পুরস্কার দিয়ে দে, এরকম তুলে নিয়ে পুরস্কার দিয়ে দিলি তো। একটা কমিটি গঠন করে নির্বাচনে। তোমরা দেখেছো তোমাদের ওখানেও দেখবে এখনকার দিনে প্রচুর পরিমাণে কাউকে কোনো অনুষ্ঠান হলে কাউকে শাড়ি দেওয়া, কাউকে হচ্ছে কম্বল দেওয়া, এইসব দানের প্রবণতা দেখা দিচ্ছে। যেটা খুব সুন্দর জিনিস। শুধু ভিডিও না করলেই চলবে, ফটো না করলে চলবে। কারণ তুমি যাকে দিচ্ছ তারও একটা মান সম্মান রয়েছে। তুমি দিচ্ছ বলে তার ফটো তুলে দিচ্ছ, এটা উচিত না। এখনকার দিনে দানের থেকে বেশি জিনিস দেখা যায় কি, ফটো তুলে আপলোড করা। এই জিনিসটা খুব খারাপ জিনিস। দান এমন হবে, এক হাত ডান হাত যদি দান করে কাউকে কোনো জিনিস, বাম হাত যেন না জানে। দান এরকম হওয়া উচিত। এখনকার দিনে কি যে ফটো ভিডিও করে চতুর্দিকে ছড়িয়ে,
আমি দিচ্ছি, আবার সবাইকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। তো উদ্বুদ্ধ ওরকম করে করতে আপনি বললেই হবে কি? মানুষের এখন দেখানো প্রক্রিয়াটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যে আমি দেখাচ্ছি, এই জিনিসটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই জিনিসটা কমানো দরকার। ফালতু ফালতু দেখিয়ে কি করবি? হ্যাঁ, দেখিয়ে কি বিরাট কাজ করে ফেলছি নাকি? দান করেছি, মহান হয়ে গেল, ভগবান তোকে আরো দিয়ে দেবে। দান উপরে যে একজন ওখানে আছে, ফাঁকি ওকে দিতে পারবে না, তোমরা ফাঁকি আমাকে দিতে পারো, ওখানে যে বসে আছে ওকে দিতে পারবে না। বোঝা আছে তো? তার মানে কাকে ফাঁকি দেবে? দেখে ফটো তুলে নিয়ে পোস্ট করে দিলে, ছেড়ে দিলে, এই দান করে দিয়েছি, ইয়ে করে, কি দরকার বাবা? এইসব জিনিস অ্যাভয়েড করে চলার চেষ্টা করো সবসময়ের জন্য। তোদেরকে বলছি, তোরা সবসময়ের জন্য পরবর্তীকালে পরবর্তী ধাপে যখন পৌঁছাবি, তখন পরবর্তী ধাপে যখন পৌঁছাবি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবি। যে মানুষটাকে দিচ্ছু সে মানুষটারও একটা মান সম্মান রয়েছে, তাই তো? সেও একজন মানুষ, ফ্রিতে তারও নিতে লজ্জা করে, কিন্তু বাধ্য হয়ে তাকে নিতে হচ্ছে। সে ও এমন পরিস্থিতির মধ্যে যাচ্ছে যে তার আর কোনো উপায় নেই। হয়তো উপায় থাকলে সে নিত না, কিন্তু তার দ্বিতীয় আর কোনো উপায় নেই। তাকে ভিডিও মাধ্যমে প্রচার করে বা তার ফটো তুলে চতুর্দিকে লাগিয়ে লাভ কি করছো সেটা বলতো? কিছু লাভ হচ্ছে? যা করছে করছে, আমি কতজনকে বোঝাবো? আর আমি আমার মেন্টালিটি, আমার ভাবনা আমি তোদের কাছে ব্যক্ত করব, বলবো। এবারে তোরা যে যে জায়গা থেকে আসছো সেই সব জায়গায় ওই সব জিনিসকে ছড়ানোর চেষ্টা করবি। আদারওয়াইজ আমার পক্ষে তো আর কোনোভাবে সম্ভব না। আমি যতটুকু দেখতে পাই, যতটুকু আমার মনে হয় যেটা খারাপ হচ্ছে, আমি সেটাকে বলি। এবারে তোদের মাধ্যমে বলি, তোরাই হচ্ছে আমার সৈনিক, তোরাই হচ্ছে আমার ঘোড়া। বোঝা গেছে তো? চলো, রাষ্ট্রীয় সম্মান আর কি জাতীয় সম্মান পুরস্কার। জাতীয় সম্মানের দুটোই সেম জিনিস, ন্যাশনাল, তাই তো? রাষ্ট্রীয় মানে ন্যাশনাল, জাতীয় মানে ন্যাশনাল। এর যে পুরস্কার হয়, এই যে কাউকে দেওয়া হবে কিছু, গ্রামে দেখবে আগে থেকে ঠিক করা হয় কাকে দেওয়া হবে, তার জন্য একটা কমিটি গঠন হয় না? একটা কমিটি গঠন করা হয় তো, ওই যে কমিটি গঠন করা হয়, এখানেও কাকে প্রাইজ দেওয়া হবে? হ্যাঁ, এখানেও কাকে প্রাইজ দেওয়া হবে? সেটাও কি একটা কমিটি গঠন করা হয়, যে এ ভালো কাজ করছে, এ খারাপ কাজ করছে, তার জন্য কমিটি। তোমাদের দেখবে একটা খেলা হয়, খেলাটার নামটা হচ্ছে ওই কি, অ্যাজ ইউ গো অ্যাজ ইউ লাইক, তাই তো? 4-5 জন জাজ থাকেন না? হ্যাঁ, তার মানে ওটা কমিটি তো। সেম জিনিস এখানে হয়, কমিটি গঠন করা হয়। সেই কমিটির যে হেড বা চেয়ারপারসন থাকেন, তিনি হচ্ছেন কে? উপরাষ্ট্রপতি। এর চেয়ারম্যান কে হয়? উপরাষ্ট্রপতি। চেয়ারম্যান কে হবে? উপরাষ্ট্রপতি। আমরা যত ন্যাশনাল সম্মান রয়েছে বা জাতীয় হচ্ছে কি রয়েছে, রাষ্ট্রীয় সম্মান বা জাতীয় সম্মান রয়েছে, তার কমিটির চেয়ারম্যান কে হবে? হ্যাঁ, তার কমিটির চেয়ারম্যান উপরাষ্ট্রপতি হবে। আজকে